অফিসের যারা দায়িত্বরত আছেন আপনারা আমাদের সাথে একটু দেখা করবেন। বন্ধু কতদিন পরে চলো আজ মেতে আজ হৃদয় জুড়ে আনন্দ বহে দেখবো সবার মুখ। এসো হাতে হাতে রাখি বন্ধন গড়ে ৯০ বছর পর। চলো প্রাণের প্রাঙ্গণে বর্ণিল উৎসবে হারিয়ে যায় বহুদূর। আজ হৃদয় জুড়ে আনন্দ বহে দেখবো সবার মুখ। এসো হাতে হাতে রাখি বন্ধন গড়ে ৯০ বছর পর। হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এখানে আছেন অনেক গুণী শিক্ষক মহোদয়। আজ হারিয়ে গেছে কত গুণী শিক্ষক, হারিয়ে ফেলেছি কত। চরাঞ্চলের চারপুরের মুন্সিরচরের বিশ্ববিদ্যালয়ের কলেজের আরো জোরে জোরসে বলো বহুদূর। আজ হৃদয় জুড়ে আনন্দ বহে দেখবো সবার মুখ। এসো হাতে হাতে রাখি বন্ধন গড়ে ৯০ বছর পর। কত স্মৃতি হৃদয় মাঝে ভেসে ওঠে বারে বারে। আজ হৃদয় ভরে অনেক আবেগ আছে এখানে, বড় ভাইদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক আমাদের সবারই। তারপরে আমরা এবারের মতো প্রতিবারই আর কি। আমি বুঝতে পারছি যে আপনারা চাচ্ছেন যে আমাদের যে বন্ধনটা, এই বন্ধনটা সারা জীবন খুব ভালো লাগলো। আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং প্রাঙ্গণে বর্ণিল উৎসবে হারিয়ে যায় বহুদূর। আজ হৃদয় জুড়ে আনন্দ বহে দেখবো সবার মুখ। আমার খুব ভালো লাগতেছে এখানে এসে সবার সাথে দেখা হয়েছে, সব পুরোনো স্টুডেন্টদের সাথে। এটা খুবই ভালো একটা ব্যাপার, আর অনেক গ্যাদারিং হয়েছে, অবশ্যই ভালো লাগতেছে। আর যেহেতু আমরা আগে থেকে ছিলাম, সেটা আমাদের জন্য পজিটিভ একটা ফিডব্যাক। আশা করি আমরা সবাই একসাথে ইউনিট হয়ে থাকবো। আজ হৃদয় জুড়ে আনন্দ বহে দেখবো সবার মুখ। এসো হাতে হাতে রাখি বন্ধন গড়ি ৯০ বছর পর। بسم الله الرحمن الرحيم ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل
ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ও ও ও ও প্রত্যেকটা ম্যাচের যারা দায়িত্বরত আছেন আপনারা আমাদের সাথে একটু দেখা করবেন। বন্ধু কতদিন পরে হলো দেখা এই আঙিনায়, চলো আজ মেতে উঠি এই মহামিলনের মোহনায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ও মায় অগ্রামে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মরি হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি।
উপস্থিত আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা সবাই আমার সালাম দিবেন। উপস্থিত এখানে আমার ছোট্ট স্যার আছেন। আওয়াজ আসছে ঠিক মতো? মুখের কাছে নিয়ে বলেন। আচ্ছা, আসলে 2005-এ আমরা যখন এখানে আসি সেটা অনেক মানে ভালো সময় ছিল না, খুব কষ্ট করে আমাদের শুরু করতে দিচ্ছি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন এইভাবে আমাদের সবাই অর্গানাইজ করতে দিচ্ছি। পরবর্তীতে এটা হচ্ছে স্মুথ ছিল, বেশ সবাই আসছে। শুরু থেকে আমরা অনেক স্ট্রাগল করছি, পরে এটা আমরা সামনের দিকে আগাই দিচ্ছি। আমাদের সাধন দিয়ে আমরা চেষ্টা করছি। এখানে আমাদের তখন কত অভিভাবক বলতে যিনি ছিলেন আমাদের বাবু স্যার, তিনি আমাদের সব কিছু দেখছেন, আমাদের যাওয়া থাকা খাওয়া, আমাদের লেখাপড়া সব কিছু। তো ওনার সব কিছু ওনার তত্ত্বাবধানে হয়েছে। আমরা যারা ছিলাম তখন ওই সময়ে সবাই মোটামুটি একদম ওদেরকে কি একদম পরিবারের মতো ছিলেন, যাদের সাথে এখনো আমাদের সম্পর্ক আছে। আমি জানি না তোমাদের সম্পর্ক তোমাদের ব্যস্ত হচ্ছে এমন, আমাদের রিলেশন এখন আগের মধ্যে আছে। সেই 2005 থেকে 2024 আমরা দাঁড়ায় আছি। এইগুলো দিন আমাদের সম্পর্ক আসলে অবনতি হয়নি, ইনশাআল্লাহ আমরা ভালো আছি। আর সবাই মোটামুটি নিজেদের জায়গা থেকে প্রতিষ্ঠিত, সবাই আমরা প্রশংসার সাথে এবং গর্বের সাথে বলি যে আমরা এখানে ছিলাম, আমাদের সুন্দরভাবে এবং ভালোভাবে শিক্ষা দেওয়া মানসম্পন্ন শিক্ষা দেওয়া হয়েছে। এই শিক্ষা নেওয়ার পর আমরা অর্থ প্রদর্শনের শ্রদ্ধেয় এবং তিনি আমাদের হৃদয়ের মনে জায়গা আছেন। আমি শ্রদ্ধার সাথে সেই উচ্চারণ করছি। আমার প্রিয় স্যার, যার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেটা বলে যাবে না, জনাব মোহাম্মদ আজহার ইসলাম বাবুল স্যার। আরো উপস্থিত আছেন মঞ্চে আজকের পূর্ণমিলনী অনুষ্ঠানের 2000 ব্যাচ থেকে 2000 ব্যাচের স্যারের স্টুডেন্ট, আমার বাবা, আমার বন্ধু এবং ভাইয়েরা সবাইকে আমি আমার স্কুল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আমরা 2000 সালে আমাদের আগে ছিল 2005, 2006 এবং 2007। বড় শিক্ষার মধ্যে ছুটি আছে, তারপর ভাইদের আছে মাঝখানে 2006 এবং 2007 কোন একটা কারণে ব্যাংকে আমরা এক হই। যার কারণে আমাদের 2007 সালে সবচেয়ে বেশি বেতন ছিলাম প্রায় 60 লাখ। এই জন্য আমাদের সব সময় পরিশ্রমী পড়াশোনা একটু বেশি হইতো। এজন্য আমাদের দেশে স্মৃতিচারণ আমার সবচেয়ে বেশি আছে, কারণ আমরা ছিলাম বেশি। স্যারের আমরা পুরোপুরিভাবে সবাই নাই, এজন্য আমরা স্যারের কাছে আন্তরিকভাবে গর্বিত এবং প্রাপ্তি। আমি 2007 সালে পাস করার পর 2009 সালে শেরপুর সরকারি কলেজে ইন্টার পাস করার পর 2010 সালে আমি রাজশাহী কলেজে ভর্তি হই। একটা সুন্দর এবং সুন্দর সেখান থেকে অনার্স শেষ করার পর 2015 সালে আমার আপনারা অবশ্যই বলবেন কথাগুলো বলার প্রয়োজন অবশ্যই প্রয়োজন আছে। কিছুক্ষণ পরে আপনারা বলবেন 2015 সালে যখন আমার মারা যায় তখন আমি পৃথিবীর মধ্যে একা হয়ে যাই। আপন কেউ আমার নেই, থেকে পড়ে নেই। কোন 2016 সালে মাস্টার শেষ করে আমাদের ছিল আমি ঢাকা চলে যাব, ভালো করব। তখন আমার মনের ভিতরে একটা স্বপ্ন
ঘুরতে থাকে সেটা হচ্ছে TCS। তার জন্য আমার চিন্তাধারা হলো আমি ঢাকা চলে যাব, কিন্তু একটা কারণে আমার ঢাকা হয় না, আমাকে বাড়িতে হয় 3 মাস বাড়ি পর আমি আমার সম্পর্কে অতিষ্ঠ হয়ে যাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম কি করব। পরবর্তীতে আমি আমার সারের কথা হয় আমার সারের হয় সারের কাছে বলি আমি করব। আমার যাওয়ার জায়গা নাই। স্যার আমাকে বুকে ধরিয়ে আমাকে বললেন তুমি এক কাজ করো, আমার এখানে আসো, তুমি এখানে থাকো এবং পরীক্ষা নাও, প্রস্তুতি নাও এবং চাকরি পরীক্ষা দাও। আমি দীর্ঘ বছর স্যারের ছিলাম 18 সালের সাথে হয়তো বলতে পারবে স্যার আমাকে ঠিক এবং মানসিক ভালো করেছেন, অনেক করেছে যেটা বলা করতে পারবো না। একমাত্র স্যারের কারণে আমি যেটুকু সাহস পেয়েছিলাম সেটা কখনো এই করতে পারবো না। পরবর্তীতে যখন আমি একটা জবে চলে যাই, স্যার আমাকে বলছিলেন যদি ভালো ইচ্ছা থাকে আসলে জবে সময় ঢোকা উচিত না, কিন্তু আমি স্যারের নাই যার আমার জীবনে চরম একটা ভুল হয়েছিল। তারপর আমি ধৈর্য হারাইনি এবং স্যারের বলছিলাম স্যার আপনি আমাকে দোয়া করবেন, আমি আমি পারি কিনা। তারপরে আমি সারাদিন চাকরি করে যখন আমি মানুষের কথা শুনে যাইতাম, মনটা খারাপ থাকতো। তারপর আমি বই নিয়ে পড়তাম, মানুষ আমি আসি না, স্যার আমার সমাবেশ শুয়ে গেছে। যে কারণে আমি অফিসে রিটেন পরীক্ষা ভালো হয়েছিল, আল্লাহ আমার ভাগ্যে রাখে নাই, যার কারণে আমার ফিরে আসে। তারপরে আস্তে আমি অফিস থেকে সরে আসার পর আমি সরকারি শিক্ষক হিসেবে হাই স্কুলে জয়েন করি। সেখানেও আমি থাকি না। তারপর আমি প্রাইমারিতে জয়েন করি। এখন আমি আমার শিক্ষক, আমি শিক্ষক হিসেবে বুঝি আসলে শিক্ষকের মর্যাদা কতটুকু দেওয়া উচিত। আমি মনে করি শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ শিক্ষা দেওয়া উচিত, কারণ শিক্ষকের হাত ধরে আছে বড় পর্যায়ে যায় শিক্ষকের হাত হারিয়ে বড় পৌঁছে গেছে। একমাত্র শিক্ষকের কারণে বড় পর্যায়ে যাওয়া সম্ভব। এজন্য আমরা আমাদের স্যারকে সবসময় দোয়া করব, মনে আর হলো আজকে পুরোপুরি এসে ভালো লাগলো, অনেকে পরিচিত হলো। আমাদের আজকে যে বন্ধন হয়েছে আমি আশা করি এই বন্ধন অটুট থাকবে, এই বন্ধন চিরদিন থাকবে, এই বন্ধন যাতে আজীবন থাকে। আর আমার সাথে এবং আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকতে পারে, তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না। রূপকথারও বাইরে যে এক বিশাল জগৎ আছে, তার কাছে না শুনলে বোধহয় শোনাই হতো না। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়ে
শুরু। আমাদের স্যার প্রাণের স্যার এবং মঞ্চে আমাদের অর্থ সেন্টারে 2000 সম্পর্ক প্রিয় বড় ভাই ছোট ভাই এবং সবার আমি বেশি বলবো না। একটা কথা হচ্ছে একটা হাদিস ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক বাচ্চা আসছে। ওই সময়ে পাশ দিয়ে একটা হকার যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু একটা ভুল করছিল। ভুল করলে ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে হযরত আলী এই কথাটা ভুল করছে, এই কথা কেমন হবে না এরকম হবে। তখন হযরত আলী এই কথাটা তার শিখে নেওয়ার পরে ওই হকারটা একদিন হঠাৎ অসুস্থ ছিল। তার চিকিৎসা করার জন্য তার সামর্থ্য ছিল না। তখন সে তার আশেপাশে যে লোকজন ছিল তাদেরকে বলছিল যে আমার তো চিকিৎসা করার মতো কোনো নাই, তোমরা হযরত আলীকে যাই বলো সে যেন আমার চিকিৎসা করার মতো সাহস করে। তখন তারা হযরত আলী কাছে যায়। হযরত আলী অর্থনৈতিকভাবে মানে সামর্থ্য ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে সে খুলে বলার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হযরত আলী তুমি উত্তর দিকে দক্ষিণ পশ্চিম এবং পূর্ব দিকে এবং অপর দিকে তীর ছুঁড়ো। 5 বার তীর ছুঁড়ো। 5 বার তুমি কিন্তু জায়গা সরঞ্জাম দিয়ে ধরেও দাও, তবুও তোমার একটা অক্ষর যে তোমার শিক্ষা দিচ্ছে ওই অক্ষর দেওয়া সম্ভব হবে না। তো এই জায়গায় আমি বলবো হাতে লক্ষ শিক্ষা দিয়েছেন। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদের সহজে আমরা সাহায্য করতে পারবো না। আমরা আল্লাহ তাআলা রহমতে মানে পাশে থাকতে পারি। এভাবে আরো বছর করতে পারি। এই শুভ আমি আমার সবাই ধন্যবাদ। আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি সবই বুঝি, ভুল করেছি কত, তখন তো কেউ দেখেনি তো স্যারের বুকের ক্ষত। দেখেছিলাম তার দু চোখে স্নেহের মহাসাগর, যা চেয়েছি তাই পেয়েছি স্বার্থপরের মতো। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা বয়সটা সেই 6 কিংবা 7, হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছে
জীবন শুরু। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল। আজকে পবিত্র ঈদুল ফিতরের পরের দিন, আজকে আমাদের জন্য আরেকটাই বলতে গেলে আজকে আমাদের সবচেয়ে বড় ঈদ। এত বড় অনুষ্ঠান আর কখনোই আমাদের গ্রামে হয় নাই, জানি না আর কবে হবে। আজকে আমাদের এই রাইসা কোচিং সেন্টারের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত প্রথম পুনর্মিলনী 2024 এই অনুষ্ঠানে আজকে মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় স্যার, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক, অত্র কোচিং এর প্রতিষ্ঠাতা জনাব আজহারুল ইসলাম বাবলু স্যার, আমার সামনে উপস্থিত আমাদের এলাকার সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের এলাকার সম্মানিত কৃতি সন্তান, এখানে উপস্থিত আমাদের কোচিং এর বড় ভাই, ছোট ভাই এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাই আমার শুভেচ্ছা নেবেন, সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারতেছি না। যদি শুরু করি বলা যায়, আমি মনে হয় এই মুন্সিরচরের সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। শুধু মুন্সিরচরের না, এই কোচিং এ সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। কেন বললাম? আমি আমার নিজের গল্পটা একটু বলি। আমি যখন ছোট ছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন, আমার বাড়ি মরাকান্দি, মুন্সিরচর মরাকান্দি। আমার বাবা ছিলেন সামান্য সুটকি বিক্রেতা। জামালপুর শহর থেকে পায়ে হেঁটে আমি সাথে যাইতাম, আমার ভাইয়ের সাথে যাইতো। জামালপুর শহরে পায়ে হেঁটে গিয়ে 50 টাকা কিংবা 60 টাকার সুটকি কিনে বাড়িতে নিয়ে এসে এটা আবার গ্রামে গ্রামে ফ্রি করে বিক্রি করতো। অনেকেই তো চিনেন, অনেকেই তো দেখছেন। আমি কতটা কষ্ট করে বড় হয়েছি অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। আমি যখন জেএসসি পরীক্ষা দেই, মোটামুটি রেজাল্ট ভালো করি নাই, কিন্তু আমাদের এলাকায় এসে প্রথম জেএসসি পরীক্ষা হিসেবে রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছিল। এরপরে আপনারা হয়তো জানেন না, আমার দিন মজুরি করতে হয়েছে। আমি 6 নম্বর 140 টাকা বেতনে কামলা দিচ্ছি। আল্লাহ আমাকে আজকে সম্মান দিয়েছে, আপনারা আমাকে সম্মান দিয়েছে, আজকে আমি এই পর্যন্ত উপস্থিত করতে পারছি। শুধু তাই না, ছোটবেলা থেকে আমি যখন কোচিং এর দিকে আসতাম, এইদিকে বাবার সাথে যখন ঘুরতাম, সত্যির সাথে সাথে বাবার সাথে যখন কোচিং দেখতাম, আমার কাছে মনে হতো এটা একটা অন্য একটা দুনিয়া। আমি করে আসতে পারবো এখানে, আদৌ কি আসতে পারবো? আমার বাবার কথা কেন, আমি কি কোচিং করতে পারবো? আমি হরিণগড় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে ক্লাস 8 পর্যন্ত। তারপর হঠাৎ করে আমার বন্ধুরা প্রায় সবাই কোচিং চলে আসে। আমি একদিন হাঁটতে হাঁটতে কোচিংয়ে চলে আসি। আমার বন্ধুরা ভিতরে ডাইকে গেছে, অনেকে আমার চিনতো, বলতেছে তুই আই কোচিং এ ভর্তি হয়, অনেক ভালো হবো, আমরা একসাথে করতে পারবো। আমি বলছি কোচিং আমি কিভাবে করবো, আমার তো টাকা নাই, আমার বাবা তো টাকা দিতে পারবে না। তখন আমার বাবা মারা গেছে, 2009 সালে, আমি যখন ক্লাস 7। আমাদের পরিবারে ওইভাবে চলতে হয়েছে। আমার ভাই আগে দিন মজুরি করতো, হোটেল বয় হিসেবে কাজ করছে, এখন রাজমিস্ত্রি হিসেবে কাজ করছে। তো আমাদের পরিবারের অবস্থাটা বুঝতে পারতেছেন। সবাই আমাকে এত বেশি অনুপ্রেরণা দিচ্ছে, সবাই আমাকে এত বেশি বলছে তুই আই, আজকে স্যার এখানে নাই, স্যার সে বলতেছে কালকে আসো, আমরা ব্যবস্থা করব। পরের দিন আমি আমার বাড়ি নিয়ে কোচিং এ আসি। কোচিং এ আসার পরে স্যারের সাথে কথা বললাম, পরিচয় দিলাম। স্যার তো আমাকে চিনতে নেই। স্যার তখন বললো যে তোমরা কিছু মনে করবো না, আমি কিন্তু আমার কাছ থেকে বেতন কম নিব। আমার এখন মনে আছে, স্পষ্ট মনে আছে। তখন আমার যে সহপাঠীরা ছিল, আমার যারা সহপাঠী ছিল 15-16 জন, সবাই বলতেছিল কি জানেন, না স্যার ওর কাছ থেকে কম নিলে চলবে না, ওকে ফ্রি পড়াইতে হবে। আমার বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ, আমার বন্ধুদের কাছে কৃতজ্ঞ। আমি যখন ক্লাস 10 এ পড়ি, শেরপুরে যখন কোচিং স্থানান্তর করা হয়, ক্লাস 9 তো এখানে করছি, ক্লাস 10 শেরপুরে নিয়ে যাওয়া হয়।
শেরপুরে তখন 600 টাকা করে আমাদের মেসে মিল হইত 600 টাকা। সেই 600 টাকা দেওয়ার সামর্থ্য আমার ছিল না। আমার বন্ধুরা সেই 600 টাকা শোধ করে দিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের প্রতি ভালোবাসা জানাই, তাদেরকে আমি শ্রদ্ধা করে সারা জীবন স্মরণ করব। স্যারের কথা বলি, স্যারের কথা বললে আসলে শেষ হবে। আমি এতটাই সৌভাগ্যবান, এই স্যারের কাছে সবচেয়ে বেশি সময় আমি থাকতে পারছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের এলাকার কৃতি সন্তান জনাব শফি ভাই, ওনাকে মঞ্চে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। স্যার শুধু আমাকে পড়াইছে, পড়াইছে এতটুকুই শেষ না। স্যার আমাকে সারা জীবন ধরে এখন পর্যন্ত, সেই যে আমি কোচিংয়ে আসছিলাম স্যার বলছিল ঠিক আছে আমি তোমাকে ফ্রি পড়াবো, সেই দিন থেকে এখন পর্যন্ত স্যার আমাকে যতটা ভালোবাসা দিছে, যতটা আদর দিছে, যতটা স্নেহ দিছে, দিক নির্দেশনা দিছে, গাইডলাইন দিছে, সেই প্রত্যেকটা ছোট ছোট অবদানের জন্য আজকে আমি আপনাদের সাথে আছি। তা না হলে আমি আপনাদের সাথে পারতাম না। যদি বলেন তোমার লাইফে অবদান কার বেশি, তুমি এতদূর উঠে আসতে পারছো তার জন্য, তুমি তো সামান্য চলেছিলা, চোরের একটা ছেলে, গরিব একটা ছেলে, তুমি কিভাবে আসলে ক্লাস 8 পর্যন্ত যেভাবে হোক এত খরচ লাগে পড়াশোনা করে আসবে, কিন্তু এর পরবর্তীতে আমি যতটুকু পর্যন্ত আসতে পারছি সবটুকু আমার স্যারের অবদান। কোচিং এও যখন আমি ভাবতাম আমি কি আদৌ এ প্লাস পাবো, স্যার বলতো না আমার ছাত্র এবার আইএস আসলে এ প্লাস পাবে, সবার কাছে বলতো, স্যার আমাদের মাঝে বলতো। আমি আসলে হতবাক হয়ে যেতাম, আসলে কি আমি এ প্লাস পাবো, ভাই স্যার তো বলতেছে। আমি জানি না স্যার যখন ওনার মুখ থেকে যে কথা বলছে আমার জন্য আর আপনাদের জন্য, আমি জানি না আপনাদের বেলায় হয়েছে কিনা, যখন যে কথা বলছে সেই কথা সত্যি সত্যি বলছে তো বলছে। আমি সে বছর 2013 সালে কলাবাদা স্কুল থেকে পরীক্ষা দেই, কলাবাদা কেন্দ্রে ফার্স্ট হয়েছিলাম, এ প্লাস হয়েছিলাম। আমি নিজেও কল্পনা করিনি যে আমি আসলে সত্যি এ প্লাস পাবো। আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই, সায়েন্সে ভর্তি হই, তারপরে অর্থ কষ্টে হোক যে কোনো কারণে হোক সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার পরে আমি আর্টসে ভর্তি হই। এরপরে স্যারের হঠাৎ করে একদিন অসুস্থ হয়, স্যার বলে যে তুমি কোচিং এ আসো। আমি কোচিং এ তখন থেকে শুরু করি, আবার কোচিং এ থাকা ইন্টারমিডিয়েটে তখন 2013 সালের শেষ দিকে। সেই তখন থেকে যে আমি কোচিং এ ছিলাম, কোচিং তখন শেষ করছিল, সেই কোচিং এ 12 সালে তো শুরু করছি, আবার 13 সালে যোগদান করি কোচিং এ। 13 সাল থেকে মোটামুটি কোচিং এ 19 সাল পর্যন্ত প্রত্যেকটা ব্যাচের সাথে আমি যুক্ত ছিলাম। প্রায় প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী আমার এখনো মনে আছে, প্রত্যেকজনের নাম আমি জানি। কোচিং এ অনেক সময় অনেক টিচার যুক্ত হচ্ছে, আপনারা জানেন অনেক টিচার আসতে গেছে কিন্তু কোনো টিচার টিকতে পারে না, অতিরিক্ত কেউ কোচিং এ টিকতে পারে না, সহজে টিকতে পারে না, কিংবা স্যারের কাছে একটা দুটো কমপ্লেইন খাইছে। কিন্তু আমি আমার ছোট ভাইদের প্রতি কৃতজ্ঞ, আমি গর্ব করে বলতে পারি কখনোই আমার বিরুদ্ধে কখনো একটা ছোট্ট কথা পর্যন্ত স্যারের কাছে বলে নাই। আমি আমার ছোট ভাইদের প্রতি কৃতজ্ঞ। আমি ইন্টারমিডিয়েটে শেষের দিকে গিয়ে আমার পথ আমি হারাই ফেলি। আমি সত্যি বলতে একটা মেয়ের প্রতি ভালো লাগা কাজ করে আমি হঠাৎ করে ওই দিকে কেন জানি পাওয়া যায় করলাম, আমি হাত পর্যন্ত কেটে ফেলছিলাম ওর জন্য। পরে স্যার জানতে পারে, স্যার আমাকে ডাকে, স্যারের কাছে যাই, স্যার আমাকে এত সুন্দর পরামর্শ দিয়েছিলেন, এত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। স্যার যখন যা বলতো তা তো আমার কাছে অবশ্যই শিরোধার্য। তারপর আমি সেই পথ থেকে ছুটে আসি, আমি আমার পড়াশোনায় ব্যাক করি এবং স্যারের দোয়ায় আমি এসএসসি ইন্টারমিডিয়েট এ প্লাস পাই। স্যারের সবসময় বলতো দেখো আমার একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো। আমি জানি না চান্স পাওয়ার আগে অনেকের সাথেই স্যার আলাপ করছে, সত্যি সত্যি ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভালো একটা পজিশন নিয়ে চান্স পাই, ভালো একটা ডিপার্টমেন্টে ভর্তি হই। আসলে ইউনিভার্সিটিতে ভর্তি করেও অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতে হয়েছে, আমি একটু পরে বলি। কিন্তু যখনই আমার কোনো সমস্যা হয়েছে, যেমন গত বছর আমার টাইফয়েড হয়েছিল, এই সময়ে
স্যার আমাকে চিকিৎসা খরচ দিচ্ছে। শুধুমাত্র যে স্যার আমাকে ফি পড়াইছে তাই না, স্যার আমাকে শুরু থেকেই আর্থিকভাবে মানসিকভাবে যত ধরনের সাহায্য করা যায়, সাপোর্ট দেওয়া যায় সব সময় দিচ্ছে। স্যারের প্রতি আমি কতটা কৃতজ্ঞ আমি এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমি খুবই সৌভাগ্যবান, আমি স্যারের কাছে স্যারের পরিবারের বাইরে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করতে পারছি আমি, এজন্য আমি সৌভাগ্যবান। স্যারের চিন্তা ধারণা, নীতি নৈতিকতা, ধ্যান ধারণা, স্যারের আদর্শ সবকিছু আমি খুব কাছে থেকে দেখতে পাচ্ছি। এজন্য আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলছিলাম যে সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, সাকসেস ইজ এ জার্নি। সফলতা কোনো গন্তব্য না, সফলতা হলো একটা জার্নি। আমাদের আসলে সফলতার অনেক মাপকাঠি আছে। আমি যে মাপকাঠি বলি সেটা হলো জীবনের ছোট থেকে শুরু করে জীবনের শেষ পর্যায় পর্যন্ত আমরা কতটা নৈতিকতার সাথে, নিষ্ঠার সাথে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করতে পারলাম কিনা সেটার উপর নির্ভর করে সফলতা। সেই সফলতার সেই মাপকাঠিতে যদি বলি, আমাদের শুধু শিলচর না, শুধু শেরপুর না, আমার দেখা সবচেয়ে সফল মানুষ, সবচেয়ে সাকসেসফুল মানুষ হলো আমাদের স্যার। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ থাকার কথা না। আসলে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো স্যার একবার আমাদের কোচিং এ আলাপ করছিল, গল্প বলছিল, স্যারেরই গল্প। স্যারে ক্লাসে পড়াইতেছিল যে মেরুদণ্ড, জীববিজ্ঞানের মেরুদণ্ড। তো পড়ানোর পর এক পর্যায়ে একটা ছাত্র অমনোযোগী ছিল, এই তুমি দাঁড়াও, বলো তো মেরুদণ্ড কি? বলতেছে স্যার মেরুদণ্ড কি এটা তো জানি না স্যার, এটা কি হবে কি পাশের জন করে দিতেছে, এই তোর শরীরে আছে বলে স্যার এই তো টাকা উঠি করতেছে মেরুদণ্ড গুন্ডা। পরে বলতে স্যার গেঞ্জি মেরুদণ্ড। আসলে কি গেঞ্জি মেরুদণ্ড? আমি আমার কষ্টের কথাগুলা এজন্যই শেয়ার করলাম। এখনো আমাদের এই গ্রামে অনেক অবহেলিত ছাত্র আছে, অনেক গরিব ছাত্র আছে যারা জোরে পড়তেছে। আমি হয়তো জোরে পড়ি নাই, বাবলু স্যার ছিল বলে। এখনো অনেক ছাত্র আছে যারা জোরে পড়তেছে। এই জন্য কি আমাদের কোনো দায়িত্ব নাই? তাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি দায়িত্ব নাই আমাদের? গোবরে কি পদ্ম ফুল বারবার ফোটে? গোবরে পদ্ম ফুল হয়তো একবার ফুটে, দুইবার ফুটে, কিন্তু আমরা যদি পদ্ম ফুল ফোটার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, এই মুন্সির চোখ থেকে হাজারো হাজারো পদ্ম ফুল ফুটবে। আমি আমার কষ্টের কথা বললাম। আমি যখন সেই ক্লাস 8 থেকে ক্লাস 9 এ ভর্তি হব স্যারের কোচিং এ, স্কুল থেকে আমাকে আসতে দিবে না, স্কুলের ভালো রেজাল্ট করছিলাম, আমাকে আসতে দিবে না, বের হইতে দিবে না। পরে বললাম যে না, আমি যেই স্যারের কাছে পড়ার আমার এত স্বপ্ন ছিল, স্যারের প্রথম দিন কথা বলার পরে আমি যা বুঝতে পারছি আমি এই কোচিং এ পড়ব। কোচিং স্কুল থেকে আমরা 3 জন আসছিলাম হরিদ্বার স্কুল থেকে। আমাদেরকে বলা হয়েছিল তোরা যদি যাইতে চাস তোদেরকে 770 টাকা করে দিতে হবে, অথচ আমরা ক্লাসও করি নাই। স্যার আমাদের টাকা দিয়েছিল, আমার টাকা স্যার দিয়েছিল। স্যারের টাকা দিয়ে আমি ওই হরিদ্বার স্কুল থেকে স্যারের কোচিং ট্রান্সফার করে আসতে। সেই সময় যদি স্যার টাকা না দিত, স্যার যদি হেল্প না করতো, আমি কি আসতে পারতাম? আমি কি স্যারের কাছাকাছি আসতে পারতাম না। বলতে চাইলে অনেক কথাই বলা যায়। আসলে আজকে আমরা সবাই বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনারা হয়তো স্বীকার করবেন যে মুন্সিরচর বলেন, যে কোনো গ্রাম বলেন, যে কোনো সমাজ বলেন, সমাজের মেরুদণ্ড হলো শিক্ষা, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু এই শিক্ষা ক্ষেত্রে আমাদের মেরুদণ্ড নাই। আমাদের মেরুদণ্ড হয়ে গেছে গেঞ্জির মতো মেরুদণ্ড হয়ে গেছে আমাদের যদি মেরুদণ্ড থাকতো আমাদের এত অর্থ কষ্ট করে পড়াশোনা করা লাগতো না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমি অবাক হয়ে গেছিলাম, আমি কষ্টে আমি জর্জরিত হয়ে গেছিলাম। আল্লাহ তুমি আমার চান্স দিয়েছিস, ভর্তি করার সুযোগ দিতেছ না। 15,000 টাকা লাগতো, এই 15,000 টাকা আমি কিভাবে পাইছি এখন পর্যন্ত কেউ জানে না। আমার কাছে 5 টাকা ছিল না। ইউনিভার্সিটিতে ভর্তির পর
ইনফ্যাক্ট শেষের দিকে এই যে সর্বশেষ বেকার ছিলাম আমি, কে কতটা খোঁজ রাখছে আমি জানি না। আপনাদের এইগুলা দায়িত্ব কিনা, এটা অন্যতম দায়িত্ব কিনা আমি বলতে পারি আজকে আমি কিরকম কষ্ট করে আসছি। একটা টিউশনের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি, মানুষের কাছে ফোন দিচ্ছি একটা টিউশনির আমার একটা ব্যবস্থা করে দেন, আমার পড়াশোনার ব্যবস্থা করেন। আমি চলতে পারতেছি না, কাউকে কিছু বলতে পারতাম না, ছাদে গিয়ে একা করতাম যাতে কেউ না দেখে। আমাদের মেরুদণ্ড যদি শক্তিশালী থাকে, আমাদের মেরুদণ্ড যদি ঠিক থাকে, আমরা আজকে ঘোষণা করব স্যারের নামে, কোচিং এর নামে যাতে একটা ফাউন্ডেশন হয়, যে ফাউন্ডেশনের অর্থ এই গরিব অবহেলিত ছাত্রদেরকে দেওয়া হবে, তাদেরকে যাতে পড়াশোনার ব্যবস্থা সুগম করে দেওয়া হয়। আপনাদের যদি আপত্তি না থাকে আমরা এটা করতে চাই। স্যারের সাবেক শিক্ষার্থী আছে, স্যারের যারা শুভাকাঙ্ক্ষী আছে, এলাকার যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছে, আমরা চাই আপনারা সবাই সাহায্য করবেন। 5 টাকা থেকে শুরু করে যত পারেন, যতটুকু পারেন, আমরা স্যারের নামে একটা ফাউন্ডেশন করতে চাই, একটা ফান্ড করতে চাই, ট্রাস্ট ফান্ড করতে চাই। সেখানে আমরা 5 টাকা হলেও 10 টাকা হলেও এই আমরা ফান্ডে জমা দিব। এই ফান্ড থেকে যাতে মনশির চরে সমাজের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত বলে আর গরিব বলে এই মেধাবী শিক্ষার্থীগুলো যাতে উঠে আসতে পারে, তারা যাতে অর্থ কষ্টে না ভোগে, তারা যাতে পড়াশোনা করতে পারে, গোবরে যাতে আবারও বন্ধ ফুলতে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আমি এই বিষয়টা বলে গেলাম আর অনেক বক্তব্য দীর্ঘায়িত করে ফেলছি। আমি আমার স্যারের সুস্বাস্থ্য কামনা করি। স্যারের সুস্বাস্থ্য আসলে স্যারের জন্য শুভকামনা। এটা স্যার যেমন আমাকে ভালোবাসে, আমিও স্যারকে তেমন ভালোবাসি। বলে বুঝাইতে পারি নাই, কোনো উপকারে আসতে পারি নাই। আপনারা দোয়া করছেন, আমি খুবই সৌভাগ্যবান এই জন্যই যে আপনারা আমাদের গ্রামের মানুষ, আমাদের যারা চিনে বা না চিনে আমার এত পরিমাণ দোয়া করছে। মাঝে মধ্যে মনে হয় আমি আসলে কিভাবে কি হয়ে গেলাম, বিসিএস ক্যাডার হয়ে গেলাম কিভাবে। পুরো মুহূর্তে মনে হয় স্যার বলছিল যে তুমি দেখবে একদিন অবশ্যই বিসিএস ক্যাডার হবে। এলাকার মানুষজন আমার জন্য এত বেশি দোয়া করছে, মাঝে মধ্যে মনে হয় এটা যে আমি মানুষের দোয়া দিয়ে হয়ে গেছি। আমার দ্বারা এটা আসলে কিভাবে সম্ভব ছিল? মানুষের দোয়া না থাকলে আসলে সম্ভব হতো না। আপনারা দোয়া করা বন্ধ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সৎ পথে, ন্যায়ের পথে আমি আমার সারাটা জীবন দেশ সেবায়, জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি। আর আপনাদের যদি কখনো সামান্য উপকারে আমি আসতে পারি, আমি নিজেকে খুব গর্বিত বোধ করবো, খুবই ভালো লাগবে আমার। আপনারা চেষ্টা করবেন আমি যাতে আপনাদের সামান্য উপকার করতে পারি, এই গ্রামের জন্য যাতে কিছু করতে পারি, মানুষের জন্য যাতে কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার মঙ্গল কামনা করি, শুভ কামনা করি, সবার স্বাস্থ্য সুস্থ হোক, সবাই দীর্ঘজীবী হন। স্যারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।